আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ কাউসার শিকদার। তোমরা যারা এসএসসিতে আছো তাদের পদার্থবিজ্ঞানের গতির চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বোর্ডে লিখে রেখেছি গতি, এবং গতি চ্যাপ্টারের যে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেগুলো আমি পাশেই লিখে রেখেছি, যেখানে আছে স্থিতি ও গতি, গতির প্রকারভেদ, রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ, এবং সর্বশেষ আলোচনা করব পরন্ত বস্তুর সূত্র নিয়ে। তো প্রথমে আসি স্থিতি এবং গতি। স্থিতি এবং গতি কি সেটা বুঝতে হলে আমাকে আগে বুঝতে হবে যে আমি তুলনা করতে পারি কিনা, পারিপার্শ্বিক শব্দগুলো বুঝি কিনা। পারিপার্শ্বিক মানে হচ্ছে আমি যেই জায়গায় আছি বা কোনো একটা বস্তু যেই জায়গায় আছে তার আশেপাশে কি আছে সেটা হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থা। কোনো একটা নির্দিষ্ট সময়ে যদি একটা বস্তুর সাপেক্ষে অন্য আর একটা বস্তুর বা পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় গতি। আর যদি অবস্থার পরিবর্তন না ঘটে তাহলে তাকে বলা হয় স্থিতি। যেমন আমি এখানে আছি, পারিপার্শ্বিকে আমার পাশে আছে বোর্ড, সামনে আছে ক্যামেরা। তো এই যে বোর্ড আছে, ক্যামেরা আছে, এর সাপেক্ষে আমার অবস্থানের কোনো পরিবর্তন নির্দিষ্ট সময়ে, কোনো একটা নির্দিষ্ট সময় হয়েছে কিনা সেটার উপর ভিত্তি করে আমাকে বলা হবে স্থির অথবা গতিশীল। তাহলে স্থিতি বা গতি নির্ভর করে আমি পারিপার্শ্বিক কোনো ভূগোল বস্তুর সাথে তুলনা করছি। যেমন আমি যদি পারিপার্শ্বিক বোর্ড এবং ক্যামেরার সাথে তুলনা করি এবং আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি তখন আমি হব স্থির আর আমার অবস্থা হবে স্থিতি। আর আমি যদি এই একই অবস্থানে দাঁড়িয়ে থাকি আর পৃথিবীর সাথে যদি আমি নিজেকে এক মনে করি, তাহলে পৃথিবী যেহেতু গতিশীল, আমি পৃথিবীর কোনো একটা উপাদান, তাহলে আমিও পৃথিবীর সাথে সাথে গতিশীল। তো গতিশীল বা স্থির বস্তুর যে অবস্থা সেটা আমি তখনই বলতে পারবো যখন আমি এটাকে কোনো কিছুর সাথে তুলনা করব। কোনো কিছুর সাথে যখন তুলনা করব তখনই আমি বুঝতে পারবো যে আমি গতিশীল না স্থির। তাহলে স্থির বা গতির আমি সংজ্ঞাটা কি দিতে পারি, যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন যদি না ঘটে তাহলে সেই বস্তু হবে স্থির আর তার এই অবস্থা হবে কি স্থিতি। অ্যাজ লাইক হচ্ছে গতির ক্ষেত্রেও পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন তাকে বলি আমরা গতি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে গতির প্রকারভেদ। আমরা গতির কিছু প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেই প্রকারভেদের মধ্যে আছে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি কি? কোনো একটা বস্তু, এটা হচ্ছে সব থেকে সহজ একটা গতি আমরা বুঝতে পারি, যে সরল রেখা বরাবর যদি সেটা চলতে থাকে বা আগাতে থাকে বা তার অবস্থার পরিবর্তন করতে থাকে তখন তাকে আমরা বলবো সরলরৈখিক গতি। এরপরে যদি আমি আসি ঘূর্ণন গতি কি? যদি একটা নির্দিষ্ট কোনো বিন্দুকে, যদি নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে যদি চারদিকে একটা বস্তু ঘোরে তখন তাকে বলা হবে ঘূর্ণন গতি। যেমন হতে পারে ফ্যান কি করে, একটা বিন্দুকে কেন্দ্র করে পাখাগুলো তার চারদিকে ঘুরতে থাকে, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। আচ্ছা, এরপর হচ্ছে চলন গতি। চলন মানে চলা বলতে বোঝায় বাস চলে, আমরা বলি বাস চলছে। হ্যাঁ, তাহলে কোনো একটা বস্তুর সামনের অংশ বা প্রত্যেকটা বিন্দু তার অবস্থার পরিবর্তন না করে একই অবস্থানে থেকে যদি তার অবস্থানের একই দিকে তার অবস্থানের পরিবর্তন করে তখন তাকে বলা হয় চলন। এখানে আমাদের একটা কনফিউশন তৈরি হয় যখন আমরা একটা বাসের কথা চিন্তা করি। মনে করো এই একটা বাস আছে যার হচ্ছে এই পাশটা মনে করো যে সামনের পাশ, হ্যাঁ, এই পাশটা যদি সামনের পাশ হয় তাহলে এটা যখন চলা শুরু করে, এই মুখে চলা শুরু করে, তখন এই যে সামনের অংশ কিন্তু সামনেই থাকে, পিছনের অংশ পিছনেই থাকে, মাঝখানের অংশ মাঝখানেই থাকে। তখন আমরা এই অংশটাকে বলা হয় চলন গতি। কিন্তু চাকাটা কিন্তু সবসময় কি করে, ঘোরে। চাকার গতি কিন্তু তখন হবে ঘূর্ণন গতি। বোঝা গেল? এখন বলতে পারেন যে আমি তো বুঝলাম যে সামনের অংশ সামনেই থাকবে, মাঝের অংশ মাঝেই থাকবে, পিছনের অংশ পিছনেই থাকবে, তাহলে এমন কি গতি আছে যেটার সামনের অংশ মাঝে মধ্যে পিছনে চলে যাবে, পিছনের অংশ সামনে চলে যাবে, আবার মাঝের অংশ পিছনে, এরকম র্যান্ডমলি চেঞ্জ হতে থাকবে? সেটা হচ্ছে তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ, মানে গ্যাসের প্রবাহ, ওটাকে আমরা বলবো হচ্ছে প্রবাহ। সেটা অন্য একটা চ্যাপ্টারে আমরা আলোচনা করব প্রবাহ কি।
ঠিক আছে? তো ওই ক্ষেত্রে কি হয়, পানির যে কণাগুলো আছে, পানির কণাগুলো কখনো সামনে থাকে, কখনো পিছনেরটা সামনে চলে যায়, মাঝেরটা সামনে চলে যায়, সামনেরটা আবার পিছনে চলে আসে, এরকম করে আবর্তন হতে থাকে। তো সেটাকে আমরা বলি হচ্ছে প্রবাহ বা বায়ু প্রবাহ, তারপরে পানির প্রবাহ। সেগুলোকে আমি পানির চলন বলি না, সেগুলোকে আমি বায়ুর চলন বলি না। ঠিক আছে, আশা করি উত্তরটা পেয়েছো। এরপর হচ্ছে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি কি। পর্যায়বৃত্ত তার মানে কি, একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একটা নির্দিষ্ট দূরত্ব যখন অতিক্রম করবে তখন বলা হবে তাকে পর্যায়বৃত্ত গতি। মানে মনে করো যে এই নির্দিষ্ট সময় পর পর এতটুকু গেল, আবার ওই একই সময় এতটুকু গেল, আবার একই সময় এতটুকু গেল। এই যে একটা গতি আছে, যে একই দিক থেকে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বা একই দূরত্ব বারবার যে গতিতে অতিক্রম করে, তার নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তাকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। নির্দিষ্ট সময় পর পর বা একটা পর্যায় পর পর একই দিক থেকে যাবে। এইটার সাথে আরেকটা হচ্ছে আমাদের প্রায় কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। স্পন্দন গতি কি, পর্যায়কালের একটা নির্দিষ্ট সময় সামনে যাবে, আবার বাকি অর্ধেক সময় কি করবে, পিছনে আসবে। এইটাকে বলা হয় সরল স্পন্দন গতি। সামনে যাবে, পিছনে যাবে, আবার এরকম হতে পারে, সামনে গেল পিছনে আসলো, সামনে গেল পিছনে আসলো। মানে পর্যায়কাল কাকে বলে, যে একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে আমি সরল দোলকের কথা যদি চিন্তা করি, বা আমরা যে বাসা বাড়িতে ছোটোবেলায় দোলনায় চড়েছি, বা এখনও যে দোলনাগুলো আছে, সেই দোলনায় কি হয়, এক সামনে যায় আবার পেছনে আসে। এই যে গতিটা আছে এটাকে বলা হয় সরল স্পন্দন গতি। তাহলে পর্যায়বৃত্ত গতি ও সরল স্পন্দন গতির মধ্যে আমরা ডিফারেন্স কি করতে পারি, পর্যায়বৃত্ত গতি একই দিক থেকে বারবার যাবে, আর এটা হবে সামনে যাবে আবার পেছনে আসবে। পর্যায়বৃত্ত গতিতে পেছনে আসে না। আশা করি সবাই ক্লিয়ার, তাই না? আচ্ছা, এরপর আমরা পরের অংশে চলে যাই। পরের অংশটা হচ্ছে রাশি। রাশি কি, যা কিছু পরিমাপ করা যায়, এই আমাদের ভৌত জগৎ যেগুলো আমরা দেখতে পাই, অনুভব করতে পারি বা বুঝতে পারি, এই যে ভৌত জগৎ আছে, ভৌত জগতের যা কিছু আছে সব কিছুকেই আমরা পরিমাপ করতে পারি। আর এই যে যা কিছু পরিমাপ করা যায় সেগুলোকেই বলা হয় কি, রাশি। যেমন আমরা এই যে আমি কথা বলছি, এই শব্দকে পরিমাপ করা যায়। তারপর আমার একটা ভর আছে, সেই ভরকে পরিমাপ করা যায়। এই যে আমি এখানে বসে যে ক্লাসটা করাচ্ছি, এই যে একটা রুম আছে, এই রুমের একটা আয়তন আছে, সেটাকে পরিমাপ করা যায়। তারপর হচ্ছে আলোর পরিমাপ করা যায়, দৈর্ঘ্যের পরিমাপ করা যায়, প্রস্থের পরিমাপ করা যায়। এই সকল কিছু যেগুলো পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে রাশি। এখন বলতে পারো যে তাহলে পরিমাপ করা যায় নাকি? পরিমাপ করা যায় না। আমার চিন্তা, আমি কি চিন্তা করছি, এই চিন্তাটা কি পরিমাপ করা যায়? আমি কতটুকু চিন্তা করছি, আমি কোন পর্যন্ত চিন্তা করছি। ভালোবাসা পরিমাপ করা যায়, আমি কতটুকু ভালোবাসি। তো এই হচ্ছে বিষয়। তাহলে যেগুলো পরিমাপ করা যায় না সেগুলো আসলে রাশি না, যেগুলো পরিমাপ করা যায় সেগুলোই রাশি। তাহলে এই ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশি কত প্রকার? রাশি হচ্ছে দুই প্রকারের রাশি। একটা হচ্ছে কি, স্কেলার রাশি, আর একটা হচ্ছে কি, ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যেই রাশি পরিমাপ করার জন্য বা বোঝানোর জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নাই, সেই সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। এর ক্ষেত্রে আছে কি, ভর, দৈর্ঘ্য, হ্যাঁ, এগুলো হচ্ছে উদাহরণ যে কোনগুলো স্কেলার রাশি। এই যে ভর, আমার ভর হচ্ছে মনে করো যে 70 কেজি বা 80 কেজি, বা একজনের ভর হতে পারে 100 কেজি, কারো ভর হতে পারে 50 কেজি। এখন কি কেউ প্রশ্ন করবে যে এই যে 50 কেজি ভর, তা কোন দিকে? নিশ্চয়ই করবে না। তাহলে এইটা সম্পূর্ণ প্রকাশ করার জন্য শুধু মানেরই দরকার, মান হলেই যথেষ্ট। সেই ধরনের রাশিকে বলা হয় স্কেলার রাশি। আর যে ধরনের রাশিকে বোঝানোর জন্য মান ও দিক উভয় প্রয়োজন, সেই ধরনের রাশিকে বলা হয় কি, ভেক্টর রাশি। যেমন হতে পারে কি, যেমন হতে পারে বেগ। বেগ একটা কি রাশি? স্কেলার রাশি। যদি বলি যে এত বেগে একজন লোক বাইক চালাচ্ছে, তাহলে আমি বলবো কোন দিকে চালাচ্ছে। বা আমি একদিকে, আমি যদি বলি যে স্যার আমি যাচ্ছি, কই যাচ্ছ? আমার একটা প্রশ্ন চলে আসে না, কই যাচ্ছ? আমার একটা দিকের প্রয়োজন যখন পড়ে, তখনই হচ্ছে সেটাকে বলবো আমরা ভেক্টর রাশি। ঠিক আছে? এই ভেক্টর রাশি এবং এই স্কেলার রাশির মধ্যে যে
সম্পর্কটা বা যে পার্থক্যটা সেটা হচ্ছে শুধুমাত্র দিক থাকবে একটাই, আর একটা দিক থাকবে না। দিক কোনটাতে থাকবে? ভেক্টর রাশিতে। দিক থাকবে না কোনটাতে? স্কেলার রাশিতে। মনে থাকবে নিশ্চয়ই। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি দূরত্ব ও সরণের ক্ষেত্রে। দূরত্ব কি জিনিস এবং সরণ কি জিনিস? দূরত্ব হচ্ছে একটা বিন্দু থেকে আর একটা, আমি আগে সংজ্ঞায় যাবো, আগে আমি বুঝাইনি। মনে করো এই একটা অবস্থান, আমি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে পৌঁছলাম, বি থেকে সিতে পৌঁছলাম, সি থেকে ডিতে পৌঁছলাম। হ্যাঁ, এ হচ্ছে আমার পথ। আমি হেঁটে গেছি বা সাইকেলে গেছি বা বাসে গেছি, বাইকে গেছি, যা খুশি তাতে গেছি। এখন আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি? মনে করি এ থেকে বি পর্যন্ত হচ্ছে 2 কিলোমিটার, বি থেকে সি হচ্ছে 1.5 কিলোমিটার, আর এখান থেকে এখানে হচ্ছে 1 কিলোমিটার। তাহলে আমার মোট অতিক্রান্ত দূরত্ব কত? মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2 আর 1.5 হচ্ছে 3.5, 4.5। তাহলে আমি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দূরত্ব হচ্ছে কত? 4.5 কিলোমিটার। তাহলে আমার সরণ কত? সরণ হচ্ছে এখান থেকে আমি শুরু করেছিলাম, আমার ডেস্টিনেশন কোথায়? ডিতে। এখান থেকে এই পর্যন্ত যদি হয় 2 কিলোমিটার, তাহলে আমার ধরে নিলাম এটা যদি হয় 2 কিলোমিটার, তাহলে আমার সরণ হবে ওই যে লম্ব দূরত্ব যা আছে সেটাই হচ্ছে আমার সরণ, তার মানে 2 কিলোমিটার। তার মানে দিক। এই ক্ষেত্রে আমার সরণের ক্ষেত্রে দিকের প্রয়োজন হয়েছে, দূরত্বের ক্ষেত্রে আমি কোন দিকে গেছি সেটার প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করলাম। ঠিক আছে, যদি আমি বলি সি, এ থেকে সিতে গেছি, তাহলে এটা যদি 3 কিলোমিটার হয় তাহলে আমার সরণ হচ্ছে 3 কিলোমিটার, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3.5, মানে 3.5 কিলোমিটার। বোঝা গেল? এ হচ্ছে সরণ ও দূরত্বের মধ্যে পার্থক্য। তাহলে দূরত্ব কি? একজন ব্যক্তি যাত্রা শুরু করে তার শেষ গন্তব্য পর্যন্ত যতটুকু পথ অতিক্রম করে সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব বা এই দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব। আর সরণ কি? সরণ হচ্ছে একজন ব্যক্তি যদি একটা জায়গা থেকে যাত্রা শুরু করে আর একটা বিন্দুতে গিয়ে পৌঁছায়, বা কোনো একটা বস্তু একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর, সহজ বাংলায় হচ্ছে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুর লম্ব দূরত্বই হচ্ছে কি? সরণ। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সরণ। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ। এখন যদি আমি একটা তোমাদেরকে প্রশ্ন করি যে আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছি, এটা হচ্ছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এখানে বিতে আসছি, সেখান থেকে সিতে আসছি, সেখান থেকে ডিতে আসছি, ডি থেকে ইতে গেছি, হ্যাঁ, ই থেকে আবার এতে আসছি। হ্যাঁ, তাহলে এতটুকু যদি হয়, এই থেকে এই পর্যন্ত 1 কিলোমিটার, এই থেকে এই পর্যন্ত 1.5 কিলোমিটার, এই থেকে এই পর্যন্ত আবার 1 কিলোমিটার, আর এটা হচ্ছে 2 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে 1.5 কিলোমিটার। তাহলে এইখানে আমার অতিক্রান্ত দূরত্ব কত আর আমার সরণ কত? কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা দিয়ে দেবে নিশ্চয়ই। হ্যাঁ, আমি দেখতে চাই কতজন এই দূরত্ব এবং সরণের কনসেপ্টটা বুঝেছো। ওকে, আমি মুছে ফেলছি। তোমাদের হয়তো লেখা হয়ে গেছে, অথবা পজ করে দেখতে পারো। থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে হচ্ছে দ্রুতি ও বেগ। ওই একই জিনিস, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। বেগ কি? কোনো নির্দিষ্ট দিকে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে। সময়ের সাথে, বা যদি আমি সময়ের কথা চিন্তা করি, তাহলে সময়ের সাথে কোনো একটা বস্তুর কোনো এক নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে। যখনই আমি অবস্থার পরিবর্তনের হার বলবো, আমার বুঝে নিতে হবে আমি সেখানে সময় দ্বারা ভাগ করছি। অবস্থানের পরিবর্তন বা সরণের হারকে বেগ বলে। সহজভাবে যদি আরও ছোট করে বলতে চাই, কোনো একটা বস্তুর সরণের হারকে বেগ বলে। এখন আমি তো এখানে দিকের কথা বলি নাই, দিকের কথা বলার দরকার নেই, কারণ হচ্ছে আমি এখানে সরণ বলেছি। সরণ একটা ভেক্টর রাশি, তাহলে সরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে বেগও একটা ভেক্টর রাশি। তাহলে দিক তো সরণের মধ্যে আছে, আগের সঙ্গে আমরা পড়েছি সরণের সংজ্ঞা। তাহলে বেগের সংজ্ঞায় যদি বলি সরণের হারকে বেগ বলে, কেউ যদি একটু 1 মার্কের প্রশ্ন এতটুকু করে লিখবো, তো যদি একটু ভালোভাবে আর একটু সুন্দরভাবে লিখতে চাও তাহলে লিখবা কোনো নির্দিষ্ট দিকে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে বেগ বলে। ঠিক আছে, দুইটাই কারেক্ট।
তো যদি আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি বেগ ইকুয়াল টু কী হবে, যদি স্মরণকে আমরা কী দ্বারা প্রকাশ করি, স্মরণকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আমরা সময়কে কী দ্বারা প্রকাশ করি, সময়কে টি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তাহলে বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি, বেগ যদি ভি হয় তাহলে আমার ভি ইকুয়াল টু কি এস বাই টি। যদি সেটা সুষম বেগ হয় বা হচ্ছে বেগের কোনো পরিবর্তন না হয়, মানে নির্দিষ্ট সময় পরে একই বেগে চলতে থাকে, তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। এটা একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, সংজ্ঞা থেকেই কিন্তু হয়ে গেল। কোন সংজ্ঞা? বেগের সংজ্ঞা থেকে। যদি দ্রুতি বলি তাহলে দ্রুতির ক্ষেত্রে জাস্ট আমি শুধু আমি শুধু নির্দিষ্ট দিকটাকে রিমুভ করে দেব, অথবা আমি বলবো যে সময়ের সাথে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। আর যদি নির্দিষ্ট দিক বলি তাহলে সেটাকে বলে বেগ। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে ত্বরণ, ওই একই জিনিস, আবারও ওই আমার ভেক্টর রাশি। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধি, ভি বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ভি মানে হচ্ছে বেগ, আমি যদি আর একটু স্পেসিফিক লিখি তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ একটা ভেক্টর রাশি, তাহলে ত্বরণ একটা ভেক্টর রাশি। তাহলে বেগ বৃদ্ধির হার মানে বৃদ্ধি কিভাবে বুঝবো, কিভাবে? যদি আমি আদিবেগ থাকে একটা আদিবেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। আদিবেগকে কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা। তাহলে আদিবেগ যদি ইউ হয় আর শেষ বেগ যদি ভি হয়, তাহলে বেগ কতটুকু বাড়ছে আমরা কিভাবে বের করবো? ভি মাইনাস ইউ নাকি? তাহলে বৃদ্ধির হার মানে কি বলেছিলাম? সময় দ্বারা ভাগ, মানে টি দ্বারা ভাগ। একে কি বলে? ত্বরণ বলে। সিম্পল। আর মন্দন কাকে বলে? বেগ হ্রাসের হারকে। তখন আমরা বলবো বেগ হ্রাসের হারকে কি বলে? ত্বরণ বলে। যদি বৃদ্ধি বলি, বৃদ্ধির ক্ষেত্রে বলবো হচ্ছে হ্রাসের হার। বেগ হ্রাসের হারকে ত্বরণ বলে। আচ্ছা, ত্বরণ যদি আমি বেগ হ্রাসের হারকে ত্বরণ না, তখন বলবো হচ্ছে মন্দন বলে। মন্দন, হ্যাঁ, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তা সেক্ষেত্রেও কিন্তু আমার ইকুয়েশন এটাই আসবে। তখন হবে এটা হচ্ছে বড় থাকবে, এটা ছোট থাকবে, তাহলে এ ইকুয়াল টু একটা মাইনাস একটা মান আসবে। বোঝা গেল? এর মানটা মাইনাস হবে বা মাইনাস এ ইকুয়াল টু একটা মান আসবে। ঠিক আছে, তো মন্দনটাকে আমরা ঋণাত্মক ত্বরণও বলতে পারি। আচ্ছা, এখান থেকে আমি একটা ইকুয়েশন তৈরি করতে পারি। সেটা কি হবে? এ টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা এটা একটা গতির সমীকরণ, এই যে পরে আমার আছে গতির সমীকরণ। তাহলে আমি যদি সংজ্ঞা পারি তাহলে আমার গতির সমীকরণ মনে রাখা কোনো ব্যাপারই না। আমি যদি সংজ্ঞাগুলো বুঝে পারি, আমার এই চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যার সমাধান করতে হয়, আমরা গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার ফেস করি। যেমন প্রথমেই প্রশ্নটা পেয়ে আমি চিন্তা করি যে এটা কোন সূত্রে যাবে, কোন ফর্মুলা হবে। এইটা যখনই চিন্তা করতে যাই তখনই আমি ফর্মুলা খুঁজে পাই না, আমি প্রশ্নের উত্তরটা ভুল দিয়ে আসি, না হলে বন্ধু বান্ধবের কাছে শুনতে হয় যে এটা কি সূত্র হবে। তা এইটার যেন তোমাদের প্রয়োজন না হয় সেজন্য আমি বলবো, তোমরা যদি এই যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো থেকে ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা যদি পারো, তাহলে তুমি প্রশ্ন আসার সাথে সাথেই তুলে ফেলবা যে আমার কি কি দেওয়া আছে, তাহলে এগুলো দিয়ে আমি কোন সূত্র জানি। বোঝা গেল? তাহলে সংজ্ঞা কি ছিল? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আমি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। ইকুয়েশন থেকে আমি এটা একটা আলটিমেট যে গতির সমীকরণ আছে সেটা বের করে ফেললাম। বোঝা গেল? এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস জানি যে বেগ পরিবর্তনের হারকে যেমন ত্বরণ বলে। তাহলে ত্বরণটাকে আমি কিভাবে লিখতে পারি? যে এই যে আগে একটা দেখাইছিলাম যে ভি ইকুয়াল টু এস বাই টি, তাই না? এটা হচ্ছে বেগ। আর যদি ভিটা মাঝে মধ্যেই চেঞ্জ হয় তাহলে আমি কি করতে পারি? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা গড় বেগ বের করে নিই, না? তাহলে এটাও একটা বেগ আর এটাও গড় বেগ। হ্যাঁ, গড় বেগ বের করতে পারি। তাহলে এটাও বেগ, এটাও বেগ, তাই না? তাহলে আমি লিখতে পারি কি? এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, তাই তো?
তাহলে এটা যদি লিখতে পারি সেখান থেকে তাহলে আমি এস ইকুয়াল টু কি লিখতে পারি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এটা একটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল, তাই না? তাহলে গতির সমীকরণে কিন্তু আমি ঢুকে গেছি অলরেডি গতির সমীকরণ ঢুকে গেছি। আমি গতির সমীকরণ এই যে দুইটা আমি দেখালাম সেই দুটো আবার লেখা ট্রাই করি। একটা কি ছিল, একটা ছিল হচ্ছে এ ইকুয়াল টু কি ছিল ইউ প্লাস এটি, আর একটা কি ছিল এস ইকুয়াল টু কি ছিল বলো তো ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই তো। এরপরে আরও কিছু সূত্র আছে, সেটা আমি কিভাবে বের করব? দেখো এখানে টি আছে, তাই তো? আমি যদি টি এর মানটা ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার একটা আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এখানে কি নাই? এই এস এর এখানে কি নাই দেখো তো। হ্যাঁ, এটার সাথে এটার মিল করলে আমি কি পাই না? ভি পাই না, তাই না? তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কি বের করতে পারি? এস ইকুয়াল টু ভি ইকুয়াল টু এখানে ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই ভি এর মানটা যদি আমি এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি এর মান কত? ভি এর মান হচ্ছে ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এখানে কত? 2 ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। যদি আলাদা করে দিই 2 ইউ প্লাস 2 প্লাস এটি বাই 2 ইন্টু টি, 2 কাটা যাচ্ছে, ইউ প্লাস যদি হাফ এ টি ইন্টু টি, তাহলে কি হলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে 3 নং ইকুয়েশন, তাই না? এটা হচ্ছে 3 নং ইকুয়েশন। তাহলে এটা কিভাবে আসছে আমি দেখাইলাম, তাই না? এই দুটো পারলে আমার বাকিগুলো সবগুলো হয়ে যাবে। তাহলে আমি 3 নং ইকুয়েশনটা আবার একটু উপরের দিকে লিখি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে গতির 3 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণটা কি ছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, তাহলে ত্বরণের ইকুয়েশনটা কি ছিল? ত্বরণের ইকুয়েশনটা ছিল এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে টি ইকুয়াল টু কি আসে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে টি এর মান যদি আমি এখানে বসাই দিই, এই ইকুয়েশনে বসাই দিই, তাহলে কি আসে? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, আর টি এর মান কত? টি এর মান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে এখানে কি আসে? এস ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি আসছে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। তাহলে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি থাকতেছে? ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? এই ইকুয়েশনটাইতে আমি এটাই তো চাচ্ছিলাম। কিভাবে আসছে দেখেছো নিশ্চয়ই। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা হচ্ছে গতির 4 নম্বর ইকুয়েশন। তাহলে আমি 4 নম্বর ইকুয়েশনটা যদি এখানে লিখে দিই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আমরা 4টা ইকুয়েশন পেয়ে গেছি, সরল পথে চলমান কোনো বস্তুর গতির সমীকরণ। এখন এই গতির সমীকরণ থেকে আমরা আরও 8টা সমীকরণ বের করতে পারি, বা হচ্ছে আরও 4টা সমীকরণ বের করতে পারি, বা হচ্ছে আমরা নিক্ষিপ্ত বস্তু হইতে পারে, পরন্ত বস্তু হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার গতির সমীকরণগুলো কি হবে? যেহেতু এখানে আমার কি হবে, যদি আমরা উপরের দিকে বা নিচের দিকে কল্পনা করি, তখন ত্বরণ হবে কিন্তু অভিকর্ষজ ত্বরণ, যাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, এখানে না লিখে পরন্ত বস্তুর সূত্র, গতির সূত্র, পরন্ত বস্তুর গতির সূত্র। তারপর হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখানে এস হবে না, এস এর জায়গায় হবে এইচ। তারপর এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, আর একটা হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এ হচ্ছে পরন্ত বস্তুর 4টা সমীকরণ। এবার যদি নিক্ষিপ্ত বস্তু হয়, নিক্ষিপ্ত মানে উপরের দিকে আমি নিক্ষেপ করেছি, তাহলে নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ কি সমীকরণ? কিসের সমীকরণ? গতির সমীকরণ। কি হবে? ভি যেখানে যেখানে জি আছে সেখানে সেখানে মাইনাস হয়ে যাবে, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কারণ আমি অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতেছি, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে আর আমি বলটা মারতেছি উপরের দিকে, তাহলে বিপরীত দিকে। তারপরে এইচ ইকুয়াল টু কি হবে? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা তো সেমই থাকবে কারণ এখানে জি নাই।
তারপরে আরেকটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তারপর আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এ হচ্ছে আমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 4টা গতির সমীকরণ। বোঝা গেল? তাহলে কিভাবে আসলে তোমরা তো ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্র কি? কোন একটা বস্তু মুক্তভাবে যদি পড়তে থাকে, হ্যাঁ, কোন একটা বস্তু মুক্তভাবে পড়তে থাকে তার একটা সূত্র। মুক্তভাবে পড়া মানে হচ্ছে বাতাসের বাধাটাও থাকবে না। সেক্ষেত্রে তুলা আর কি হয়, লোহা একই সাথে নিচে পড়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু আমরা সেটা করতে পারি না। মানে বায়ুশূন্য স্থান আমরা সচরাচর দেখতে পাই না, এটাও কৃত্রিমভাবে তৈরি করে নিতে হয়। বায়ুশূন্য, প্রকৃতি শূন্যস্থান পূরণ করে থাকে, শূন্যস্থান পছন্দ করে না। তো গতির প্রথম সমীকরণ কি? প্রথম সূত্র গতির পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র। তাহলে প্রথম সূত্র কি হবে? পরন্ত বস্তুর প্রথম সূত্র হচ্ছে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। সূত্রটা কি আবার বলি? একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু, একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়, যদি একটা তুলার বস্তা আর একটা যদি ইটের বস্তা হয়, একটা হচ্ছে তুলা আর একটা যদি হয় ইট, তাহলে ইটের বস্তাও যদি হয়, তাহলে এই দুটি একসাথে যদি আমি মুক্তভাবে ছেড়ে দিই, মানে বাতাসের বাধাটাও যদি না থাকে, সেক্ষেত্রে এরা সমান সময়ে মাটিতে পৌঁছাবে, মানে সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে একই উচ্চতা থেকে বা বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ মানে ভি, আর যদি নির্দিষ্ট সময় হয় টি, বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আচ্ছা, তাহলে তৃতীয় সূত্রটা কি? তৃতীয় সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের সমানুপাতিক। যদি একটা বস্তু এই উচ্চতায় থাকে, মানে এইচ উচ্চতায়, এবং সেটা যদি নিচ পর্যন্ত পৌঁছাতে বা এই বিন্দু পর্যন্ত পৌঁছাতে টি সময় লাগে, তাহলে পরন্ত বস্তুর তৃতীয় সূত্র অনুসারে ইকুয়েশনটা কি দাঁড়ায়? এইচ ভেরিজিয়াস টি স্কোয়ার। এটা হচ্ছে আমার পরন্ত বস্তুর তৃতীয় সূত্র। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো এরপরে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের কোনো টপিক নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।